বিপিএলে ঢাকা ক্যাপিটালস দল থাকছে না, বিপিএলে রাজশাহী এক্সপ্রেস নামে নতুন একটি দল আসছে, বিপিএলে তামিম ইকবাল তার রিটেনশন পলিসি নিয়ে একটি সাক্ষাৎকারে খুব ঝেড়েছেন। এই তিনটি বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমত তামিম ইকবালকে নিয়ে যদি শুরু করি, তামিম ইকবাল কিন্তু গতকাল একটি ইন্টারভিউ দিয়েছে ৭১ টিভিকে। সেখানে কিন্তু সে বিপিএলে রিটেনশন পলিসি নিয়ে তার খুব ঝেড়েছেন। তিনি এও বলেছেন যে বিপিএলে তার ফরচুন বরিশাল হয়ে থাকা না থাকা কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে, কারণ বিপিএল এর রিটেনশন পলিসি নিয়ে। কারণ বিপিএল যেহেতু লাস্ট ৩ বছর যেমন চুক্তিবদ্ধ ছিল দলগুলোর সাথে, সেই চুক্তি কিন্তু বিসিবি শেষ হয়েছে। নতুন করে তারা নতুন চুক্তিতে নামবে এবং নতুন ক্রাইটেরিয়া বা নতুন কোনো পলিসি তারা মেনটেন করবে। সেই হিসাবে যদি তারা রিটেনশন পলিসি না রাখে অথবা সংখ্যাটা কমিয়ে ফেলে, সেটাতে কিন্তু তামিম ইকবালের ফরচুন বরিশালের না খেলার সম্ভাবনাই বেড়ে যাবে। যদিও আমরা জানি যে কমপক্ষে রিটেনশন পলিসি না থাকুক, ডিরেক্ট সেলিং পলিসি যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তামিম ইকবালের থাকার সম্ভাবনা রয়েছে। তবে যদি ডিরেক্ট সেলিং পদ্ধতি না দিয়ে যদি সব কিছু ড্রাফট সিস্টেমে করা হয়, যে ড্রাফট থেকে নিতে হবে, তাহলে কিন্তু তামিম ইকবালের এই দলের না থাকার সম্ভাবনা বেশি। কিন্তু তামিম ইকবাল চাই আইপিএল পিএসএল এর মতো রিটেনশন পদ্ধতি। সেক্ষেত্রে তামিম ইকবাল কিন্তু কিছুদিন আগে কিন্তু একটা রেফারেন্স দিয়েছিল যে আইপিএল পিএসএল, আইপিএল এ চেন্নাই, তারপর রাজস্থান, তারা কিন্তু ২ বছরের জন্য একবার ব্যান হয়েছিল। তারপরে কিন্তু তারা কিন্তু যখন ব্যাক করেছে বা তাদের জায়গাতে যখন নতুন ২টা দল এসেছিল, তারপর বাকি দলগুলোর জন্য কিন্তু পুরো টুর্নামেন্টে নিলাম নতুন করে করা হয়নি। ২টি দল ব্যান হওয়ার পরেও সেটা কিন্তু আইপিএলের নিয়মের মাফিক কিন্তু চলেছে। তামিম ইকবাল ওই ধরনের নিয়মটাই চাই যে যেরকম চেন্নাই রাজস্থান ব্যান হওয়ার পরও তাদের জায়গাতে ২টা নতুন দল আসার পরেও তাদের জন্য চিন্তা করে পুরো আইপিএল এর নিলাম নতুন করে করা হয়নি, শুধুমাত্র ওই তাদেরকে রিটেন করার পদ্ধতি বা ডিরেক্ট সেলিং পদ্ধতি দেওয়া হয়েছিল। সেভাবে বিপিএলও যতই নতুন চুক্তি করা হোক না কেন, নতুন দলগুলো যারা আসবে তাদেরকে জন্য আলাদা নিয়ম থাকলো, যারা পুরনো দল তারা থাকবে, তাদের সাথে চুক্তি যতই শেষ হয়ে যাক নতুন করে করা হোক, সে রিটেনশন পদ্ধতিতে ৭-৮ জন ক্রিকেটার চায়। যদিও আমরা জানি যে এতগুলো ক্রিকেটার দেওয়া হবে না, সর্বোচ্চ ২ থেকে ৩ জন রিটেনশন নয় ডিরেক্ট সাইনিং দেওয়া হবে। এটা গেল তামিম ইকবালের বিষয়। তারপর যদি এখন আমরা আসি রাজশাহী এবং ঢাকাকে নিয়ে। দুর্বার রাজশাহী গত বছর শফিক রহমান যা কাণ্ড করেছে সেটা নিয়ে তো আমরা সকলে অবগত আছি। সেটাকে নিয়ে আর আসলে মানে বিশ্লেষণ করার কিছু নেই। ৪ বছর পর বিপিএল রাজশাহীর কোনো ফ্রাঞ্চাইজি ফিরেছিল এবং সেটা রাজশাহীবাসীকে এবং বিপিএলকে কিন্তু অনেকাংশে ডুবিয়ে দিয়েছে, অনেকাংশে কি পুরো ডুবিয়ে দিয়েছে রাজশাহীর মালিক। তারপর রাজশাহী মালিক নিয়ে কিন্তু বা রাজশাহীর ফ্রাঞ্চাইজি নিয়ে কিন্তু বিসিবি অনেক বেশি সচেতন। সেক্ষেত্রে এখন শোনা যাচ্ছে যে রাজশাহী এক্সপ্রেস নামে একটা দল নাকি বিপিএলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে অনেকে জানতে চাচ্ছেন এটা সত্যতা কতটুকু। যতটুকু আমি জানতে পেরেছি যে এর আগে বহুবার বলেছি যে রাজশাহীর মালিকানা নিতে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান তারা যোগাযোগ করেছে বিসিবির সাথে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু টেন্ডার আহ্বান করা হয়নি, তাই কারা আবেদন করলে কারা দল পাবে না পাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে এতটুকু জানতে পেরেছি যে রাজশাহী এক্সপ্রেস নামে যারা আবেদন করতে যাচ্ছে, তারা বিসিবিকে বা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যারাই দল তারা আমন্ত্রণ জানাবে বা দল নিয়োগ দিবে, তাদের কাছে একটা ভালো মডেল তৈরি করতে চায়, একটা স্পেসিফিক মডেল, যে তারা এভাবে রাজশাহী দলকে পরিচালনা করতে চায়, যাতে যদি তাদের প্রতিদ্বন্দ্বী যদি ৪-৫টা কোম্পানিও থাকে, তারপরে যাতে তারা পায় সেটা তারা চেষ্টা করবে। এখানে সেক্ষেত্রে রাজশাহী এক্সপ্রেসের মালিকানায় কি দেশীয় কোম্পানি নাকি বিদেশি কোম্পানি সেটা সঠিক জানা যায়নি। তবে যতটুকু একটা গুঞ্জন রয়েছে, এটা কোনো সত্যতা একদম সত্যতা নিশ্চিত করতে পারছি না, গুঞ্জন যতটুকু রয়েছে দেশীয় মালিক এবং বিদেশি বিনিয়োগের সংমিশ্রণে হয়তো রাজশাহী এক্সপ্রেস মালিকানাটা আসতে পারে। তারপর ঢাকাকে নিয়ে একটা কথা উঠেছিল যে গত কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে অনেকে বলছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছে যে ঢাকা ক্যাপিটালস দলটা নাকি থাকছে না। এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালস দলটা থাকছে না এরকম কোনো ইঙ্গিত কিন্তু বিসিবি দেয়নি, বা এরকম কোনো বিসিবি কর্তাদের কাছ থেকে কিন্তু এরকম কোনো ঘটনা শোনা যায়নি। হ্যাঁ, তারা এটা চাচ্ছে যে ঢাকার মালিকানাতে বেস্ট একটা টিমকে তারা নিতে চায়। যদিও এটা নিয়েও কিন্তু খুব বেশি একটা আলোচনা হচ্ছে না, শুধুমাত্র এটা আলোচনা হচ্ছে ঢাকা ক্যাপিটালস বা ঢাকার দল থাকছে না। এখন অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করছে এটা যে ঢাকা ক্যাপিটালস থাকছে না মানে ঢাকার কোনো দল থাকছে না, বিষয়টা এরকম না। যদি শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস দলকে যদি বিসিবি দায়িত্ব না দেয় ঢাকার ফ্রাঞ্চাইজি ৫ বছর বা ৬ বছরের জন্য, সেক্ষেত্রে ঢাকার মালিকানা দরকার লাগলে তারা বিদেশি কোনো প্রতিষ্ঠান বা দেশি কোনো প্রতিষ্ঠান যারা আগ্রহী বা যারা ৫-৬ বছর আয়োজন করতে পারবে, ভালোভাবে ঢাকার দলটা পরিচালনা করতে পারবে, যেহেতু রাজধানী ভিত্তিক দল, সেক্ষেত্রে যারা সবচেয়ে বেশি যোগ্য তাদেরকে দিবে। সেক্ষেত্রে যদি ঢাকা ক্যাপিটালস থেকে বেটার অপশন পায় তাহলে তারা তাদেরকে দিয়ে দিবে। কিন্তু ঢাকা ক্যাপিটালস যে একদম বা তারা যে আবেদন করলে তারা যে পাবে না এরকম কোনো অকারেন্স কিন্তু তারা ঘটায়নি। যেরকমটা চিটাগং কিংসের বেলাতে কিন্তু একটা কথা আমরা সকলেই জানি যে চিটাগং কিংসের পেমেন্ট ইস্যু রয়েছে, যার কারণে চিটাগং কিংস যতক্ষণ পর্যন্ত পেমেন্ট ইস্যুগুলো সলভ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা দল পাওয়ার চান্সে কিন্তু তারা নেই। যদি তারা পেমেন্ট আসতেছে একটু পরে, সরি ভাই, চিটাগং কিংস যদি তারা তাদের
টাকা পরিশোধ করে সেক্ষেত্রে বিসিবি ভেবে চিন্তে দেখবে। তবে ঢাকা ক্যাপিটালসের সাথে যেহেতু তারা 1টি আসরে অংশগ্রহণ করেছে, এরকম খুব বেশি বড় কোনো কিছু নেই, যদিও ছোটোখাটো একটা পেমেন্ট ইস্যু ছিল, সেটা ওই কাটাকাটি হয়ে গেছে। তারা যে টিকিটের লভ্যাংশ পেত ঢাকা ক্যাপিটালস বিসিবির কাছ থেকে, সেটা কাটাকাটি হয়ে গেছে। সেক্ষেত্রে ঢাকাকে নিয়ে কিন্তু আশঙ্কাজনক কোনো কিছু নেই। তবে হ্যাঁ, ঢাকা ক্যাপিটালস গতবার যে প্লেয়ারগুলো কেটেছে সেটা নিয়ে সংখ্যা থাকতে পারে, তবে এর চেয়ে বেশি কিন্তু কিছু না। তাই ঢাকা ক্যাপিটালস যে একবার থাকছে না এরকমটা নয়। তবে ঢাকা ক্যাপিটালস থেকে ব্যাটার কোম্পানি কিন্তু বিসিবি খুঁজছে, যদি ব্যাটার কোম্পানি পায় তাহলে তারা ঢাকা ক্যাপিটালসকে নাও দিতে পারে। তবে ঢাকা ক্যাপিটালস যে থাকতে পারবে না এরকম কিছু কিন্তু এখন পর্যন্ত ঘটেনি। তো মুদ্রা কথা, ওভারঅল সব কিছু কথাকে যদি আমরা একটু শর্ট করে বলি, সেটা হচ্ছে তামিম ইকবাল বিপিএল এর রিটেনশন পলিসি চাই কমপক্ষে 7-8 জন, যাতে আইপিএল এর বা পিএসএল এর মতো হতে থাকে। যদি প্রতি 5 বছর পরে যদি দলের মালিকানা পরিবর্তন হয় তারপর রিটেনশন পলিসি এটা থাকতে হবে। যদি প্রতি বছর দলের মালিকানা পরিবর্তন হয় তাও যাতে যারা পুরনো দলগুলো থাকবে তাদের ক্ষেত্রে যাতে এই পলিসিটা থাকে যে রিটেনশন, তারা বিসিবি অন্যদের সাথে কি চুক্তি করলো না করলো সেটা থাকার বিষয় না, রিটেনশন যে পলিসিটা সেটা থাকতে হবে। আর অন্যদিকে যেটা বললাম যে ঢাকা ক্যাপিটালস দল যে একদম বাদ সেটা বলা যাচ্ছে না, ঢাকা ক্যাপিটালসের জায়গাতে নতুন কেউ পেলে বিসিবি দিয়ে দিবে, এটা আলোচনা হয়েছে। আর রাজশাহী এক্সপ্রেসের প্রসেস কতটুকু সেটা এখন পর্যন্ত জানা জানি। তবে হ্যাঁ, রাজশাহী এক্সপ্রেস নিয়ে কিন্তু একটা পরিকল্পনা চলছে, যারা রাজশাহী এক্সপ্রেসটা রান করাতে চায় তারা বিসিবির কাছে একটা লোভনীয় প্রস্তাব দেবে, যেরকমটা রিয়েল ইম্প্যাক্ট বিসিবিকে দিয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির প্যাকেজ কিনতে, সেরকমটা রাজশাহী এক্সপ্রেস নিয়ে যারা কাজ করছে তারা একটা প্রপোজাল দিবে বিসিবি বা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে, যে তারা লম্বা সময় তারা থাকতে চায়, সেক্ষেত্রে তারা কিভাবে রাজশাহীকে রান করবে। কারণ যেহেতু রাজশাহী একটি এখন কন্ট্রোভার্সিয়াল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে গতবার 1টি আসরের কারণে, সেটা থেকে বেরিয়ে আসতে রাজশাহী এক্সপ্রেস যদি ভালো কোনো বেটার অপশন দেয় তাহলে হয়তো তারা পেতে পারে। রাজশাহী এক্সপ্রেস যে পেয়ে যাবে এরকমটা নয়, বিদেশি কোনো কোম্পানি কিন্তু রাজশাহীর মালিকানা পেতে পারে। তো কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে যদি রংপুর রাইডার্স বা ফরচুন বরিশালকে কোনো আপডেট পাই সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস অথরিটি চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।